নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে চট্টগ্রাম বন্দরের সহজ যোগাযোগ এবং বাণিজ্যিক আদান প্রদানের জন্য নির্মাণাধীন দুটি মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এগুলি হল আশুগঞ্জ আখাউড়া মহাসড়ক এবং ময়নামতি ধরখার মহাসড়ক। আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক এবং কুমিল্লার ময়নামতি থেকে ধরখার পর্যন্ত 4 লেনের মহাসড়ক নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূসের সরকার। এই দুটি মহাসড়কে নির্মিত হচ্ছে ভারত সরকারের ঋণের টাকায়। কেন এই মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছিল, বাংলাদেশের আদৌ তাতে লাভ আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। ময়নামতি ধরখার মহাসড়ক প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশের স্বার্থের অনুকূলে না হলে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। বাংলাদেশের আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক 5,791 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এই মহাসড়ক আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। এছাড়া 7,188 কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়কও 4 লেনে উন্নীত করা হচ্ছে ভারতীয় ঋণের টাকায়। এতে সহজ হবে চট্টগ্রাম বন্দরে খালাস করার পণ্য ত্রিপুরা ও আসামে পরিবহন। মহাসড়ক দুটি 4 লেনে উন্নীত করার কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সহজ হবে সিলেট ও চট্টগ্রামের যোগাযোগ। এতে লাভবান হবে বাংলাদেশ ও ভারত দুদেশেই। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে হয় নৌ ট্রানজিট চুক্তি। এতে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সুবিধা পায় ভারত। 2016 সালের জুনে শুরু হয় পণ্য পরিবহন। কলকাতা থেকে নদী পথে আনা ভারতীয় পণ্য প্রথমে আশুগঞ্জ বন্দরে খালাস করা হয়। এরপর সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, ধরখার সড়ক হয়ে আনা হয় আগরতলায়। এই চুক্তির মাধ্যমে স্থলভূমি বেষ্টিত উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহন সুবিধা পেয়েছে ভারত। এতে কলকাতা আগরতলা দূরত্ব কমেছে প্রায় 1100 কিলোমিটার। পণ্য পরিবহন সহজ করতে 2017 সালের এপ্রিলে আশুগঞ্জ থেকে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, ধরখার হয়ে আখাউড়া পর্যন্ত ধীর গতির যান চলাচলে দুপাশে সার্ভিস এবং 4 লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করে তৎকালীন শেখ হাসিনা সরকার। 3,567 কোটি টাকায় 2020 সালের জুনের মধ্যে নির্মাণ সম্পন্নের পরিকল্পনা ছিল। মোট 6 লেনের এই মহাসড়ক পরে বাড়ানো হয় প্রকল্প ব্যয় ও মেয়াদ। নতুন পরিকল্পনা অনুযায়ী 2025 সালের জুনে সম্পূর্ণ হবে প্রকল্প। ব্যয় হবে 5,791 কোটি টাকা। ভারত এতে ঋণ দেবে 2,983 কোটি টাকা। বাকি 2,809 কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 57%। আবার ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত অংশের সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ার অবস্থায় আছে। 2022 সালে শুরু হয়ে 2026 সালের জুনে সম্পন্নের পরিকল্পনা ছিল 7,188 কোটি 66 লক্ষ টাকার এই প্রকল্প। 2018 সালের অক্টোবরে সই হওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুবিধা পেয়েছে ভারত। বন্দরে খালাস করা প্রতি টন পণ্য প্রতি কিলোমিটারে 8 টাকা 85 ফি মাসুল দিয়ে এই পথে ত্রিপুরা, আসাম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পণ্য পরিবহন করতে পারছে ভারত। কিন্তু গত বছরের 5 আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে চলে আসার পর ভারতের সঙ্গে অবনতি ঘটে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সহ সব ধরনের সম্পর্কের। এই প্রেক্ষাপটে ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে নির্মাণাধীন ও মহাসড়ক দুটির কাজ বন্ধ করে ভারত বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী জুন মাস থেকে 5টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুরু হতে চলেছে রাজ্যে। রূপাইছড়ি, করবুক, পদ্মবিল, ডুম্বুরনগর এবং গাবর্দিতে নির্মাণ করা হয়েছে নতুন এই একলব্য স্কুলগুলি। আগামী শিক্ষাবর্ষে আরো 5টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুরু হতে চলেছে রাজ্যে। উল্লেখ করা যেতে পারে, কেবলমাত্র উপজাতি শিক্ষার্থীদের জন্য হল একলব্য মডেল আবাসিক বিদ্যালয়।
ত্রিপুরায় বর্তমানে একলব্য মডেল আবাসিক স্কুল চালু রয়েছে 6টি। নতুনভাবে 5টি একলব্য মডেল আবাসিক স্কুল চালু হলে রাজ্যে একলব্য মডেল আবাসিক স্কুল হবে মোট 11টি। উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য 21টি আবাসিক স্কুল অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের আনুমানিক ব্যয় হয়েছে প্রায় 48 কোটি টাকা। নতুন মোট 21টি অনুমোদিত স্কুলের মধ্যে ত্রিপুরায় 5টি স্কুলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। রূপাইছড়ি, করবুক, পদ্মবিল, ডুম্বুরনগর এবং গাবর্দিতে নির্মাণ করা হয়েছে একলব্য স্কুলগুলি। এই সবগুলি স্কুলই নির্মাণ করা হয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকায়। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এর নির্দেশিকা অনুসারে পরিচালিত হয় একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলি। আগামী জুন মাস থেকেই 5টি নতুন আবাসিক বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে প্রস্তাবিত 5টি স্কুলে। প্রবেশিকা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে স্কুলগুলিতে। একলব্য মডেল আবাসিক স্কুলগুলি 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লাগু হয় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম। শিক্ষাকর্মী সহ অন্যান্য কর্মীদের নিয়োগ করে NESTS। 480 জন শিক্ষার্থী ভর্তির ক্ষমতা রয়েছে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পরিবহন শিল্প রক্ষা করতে 24শে মার্চ লোকসভা অভিযান করবে দেশের মোটর শ্রমিক সংগঠনগুলি। অভিযানকে সংহতি জানিয়ে মিছিল সংগঠিত করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন। সোমবার আয়োজিত এই মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। পরিবহন শ্রমিকদের স্বার্থে মোট 16 দফা দাবিগুলি নিয়ে মিছিলে আলোচনা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 ধারা প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের মতো 16 দফা দাবিতে 24শে মার্চ লোকসভা অভিযান করবে দেশের মোটর শ্রমিক সংগঠনগুলি বলে জানিয়েছেন সিআইটিইউ নেতৃত্ব। অধিকাংশ ক্ষেত্রে সেখানে ধরা পড়লে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে ছাড়িয়ে আনা, তাদের পরিবার দেখার দায়িত্ব নেয় না। কিন্তু সেই যে মালটা ঢুকিয়ে দিলেন গাড়িতে, এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি দ্রব্যের টাকা পাবেন যারা এগুলি ঠিকাদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে যারা তারা। পুলিশ সেখানে যথোপযুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না। দীর্ঘদিন যাবৎ এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানালেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ভূমিকা গ্রহণ করেনি। দপ্তরের নীরব ভূমিকায় বাধ্য হয়ে সোমবার পথ অবরোধ করেন সাবরুং পোয়াংবাড়ি এলাকার জনজাতি রমণীরা। সাবরুং পোয়াংবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীয় জলের হাহাকার লেগে রয়েছে। প্রধানমন্ত্রী জনজীবন মিশনের মাধ্যমে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার দাবি জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দপ্তরের নীরব ভূমিকায় বাধ্য হয়ে এলাকার জনজাতি মহিলারা পানীয় জলের দাবিতে এদিন পথ অবরোধ করেন বলে জানিয়েছেন অবরোধকারীরা। এছাড়া স্থানীয় DWS দপ্তর থেকে এলাকায় দিনে একবার গাড়ি দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হলেও তা পরিবারের জন্য যথেষ্ট নয়। তাই জলের গাড়ি থেকে দ্বিতীয়বার জল চাওয়া হলে বিনিময়ে তাদের কাছ থেকে 200 টাকা দাবি করা হয় বলে অভিযোগ জানিয়েছেন জনজাতি মহিলারা। এক বালতি দিয়েছে জল, আড়াই এরকম দিনে একবার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।